চাইনিজ সরকার আমাদেরকে নিয়ে গিয়েছিল বেশ কিছু ইন্ডাস্ট্রিতে এবং বেশ কিছু জায়গায়, যেখানে এটা অবভিয়াসলি বেইজিংয়েই, যেখানে আসলে ওয়েস্ট ওয়াটার কীভাবে ম্যানেজ করা হয়। নারীর নিরাপত্তা নিয়ে বলছিলেন, চীন ভ্রমণ করে আপনাকে খুব বেশি মুগ্ধ করেছে একটি বিষয়। উইদিন 1 আওয়ার মোটামুটি বলা যায় যে 70 বছরে চায়না কিভাবে ডেভেলপ করেছে প্রতিটা বছরে, সেটা আমাদেরকে খুবই সুন্দরভাবে ভিজুয়ালি দেখানো হয়। যে আমরা অনেক কম্পিটিটিভ হয়ে যাই, আমরা নিজেরাই নিজেদের সাথে কম্পিটিশন তৈরি করে ফেলি, যেখানে কিন্তু আমাদের একসাথে কাজ করার সুযোগ আছে। প্রিয় দর্শক শ্রোতা, তারুণ্যের অগ্রযাত্রা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রওজায়ে জাবিদা ঐশী। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে, এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরি আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। এমনকি শুধুমাত্র তরুণদের চিন্তা ভাবনা এবং তাদের পথ চলা বা তাদের অনুপ্রেরণার গল্প আমরা কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের তারুণ্যের অগ্রযাত্রার অতিথি রুবাইয়া নাসরিন সেজতি। তিনি উন্নয়ন কর্মী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। আজকে আমরা কথা বলবো তার সাথে। রুবাইয়া নাসরিন সেজতি, আপনাকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের অগ্রযাত্রা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। শুরুতেই আসলে আপনার সম্পর্কে আমি আমাদের শ্রোতা বা দর্শকদেরকে একটু বলছিলাম যে আপনি উন্নয়ন কর্মী এবং খণ্ডকালীন শিক্ষক হিসেবেও আছেন, পাশাপাশি আরও অন্যান্য অনেক কিছুর সাথে আপনি সম্পৃক্ত। আপনার একাডেমিক এবং পেশাগত লাইফের একটু সংক্ষিপ্ত পরিচয় জানতে চাই। আমার একাডেমিক জার্নিটা শুরু হয় মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমি পরিবেশ বিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং পরবর্তীতে বিভিন্ন এনজিও এবং আইএনজিওতে আমি ক্লাইমেট রিলেটেড এনার্জি সেক্টরে এবং পাশাপাশি এনভায়রনমেন্টাল ইস্যুজ নিয়ে কাজ করেছি এবং প্রায় 4 বছরেরও বেশি সময় ধরে আমি খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োজিত আছি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমি পরিবেশ বিজ্ঞান নিয়েই আমার ছাত্রছাত্রীদেরকে পড়াই। একটু ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই যে কেন আসলে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনাটার ইচ্ছে হওয়া। আমার জন্ম এবং বেড়ে ওঠা বগুড়ার মতো একটি মফস্বল শহরে, এবং ছোটবেলায় দেখেছি যে বগুড়ায় করতোয়া এবং বাঙালি নামের দুটো নদী ছিল বা আছেও বলা চলে, যেই জায়গাটাতে আসলে খুব একটা যে নদী বহতা বা নদীর যে প্রবাহটা থাকে, এটা আমি কখনোই ছোটবেলায় আসলে দেখতে পারিনি। তো একটা সময় দেখলাম যে মানুষজন বলাবলি করছে যে এটা আসলে পরিবেশ ইস্যু। তখন আমি জানতাম না যে পরিবেশ কি, পরিবেশকে বাঁচাতে হয় বা পরিবেশ নিয়ে কাজ করার জায়গা আছে। তো ওই সময়টা থেকে মনে হলো যে আচ্ছা, এমন কিছু কি করা যায় বা এমন কোনো সাবজেক্টে কি আমি পড়তে পারি যেটা নিয়ে আমি আসলে কিছু করতে পারি, কিছুটা বদলাতে পারি, বা এই যে আজকে করতোয়া নদীটা আসলে নেই, সেটাকে কি বাঁচানোর কোনো কি উপায় আছে কিনা। এবং পরবর্তীতে প্রায় 7 বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে আমি এই সেক্টরেই কাজ করছি, পড়াচ্ছি বা নলেজ যখন আমরা ডিসেমিনেট করতে চাইছি, তখন আমাদের কিন্তু নিজেদের নলেজ গেইন করা বা নিজেদের নলেজটাকে ডেভেলপ করারও একটা স্কোপ থাকতে হয়। সো সেখান থেকেই আমি পাশাপাশি বুয়েটেও একটি মাস্টার্স করছি, যেটা কিনা ক্লাইমেট মডেলিংয়ের ওপর, ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্টের ওপর। কারণ আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মতো ভালনারেবল একটা কান্ট্রিতে, যেটা কিনা এখনও ডেভেলপড কান্ট্রি, ডেভেলপমেন্টের মধ্যে আছে, এরকম একটা জায়গাতে আসলে ক্লাইমেটের রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা এবং সেইটার ইমপ্লিকেশনসটা আসলে খুবই জরুরি রিয়েল লাইফে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমার কাছে মনে হয়েছে যে আমার আরও কিছু নলেজ গ্যাদার করার অপশন আছে, যেটার প্রেক্ষিতে আসলে আরেকটি মাস্টার্স করছি আমি বুয়েটে। পাশাপাশি আরও কিছু কাজ করছি এবং যেটাকে বলে আসলে ক্লাইমেট অ্যাওয়ারনেস বা ক্লাইমেট অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছি। আমি যতটুকু জানি আপনি তো 2019 সালে চীন ভ্রমণ করেছেন। তো আপনার চীন ভ্রমণটা আসলে কোন মাধ্যমে আপনি গিয়েছিলেন? আমি যতটুকু শুনেছি যে আপনি বাংলাদেশি তরুণ প্রতিনিধি হিসেবে চীন ভ্রমণ করেছেন। তো আসলে এই যে চীন ভ্রমণ করা, ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল, বা আসলে সেখানে গিয়ে আপনার কি কি বিষয় চোখে পড়েছে? আমি আসলে চায়না সফর করেছি বলার চেয়ে বলতে চাই যে চায়না আমি সফর করার সুযোগ পেয়েছি। এটা 2019 সালে চায়নার গভর্নমেন্টই আমাকে এই সুযোগটা করে দিয়েছেন, এবং ওই সময়টাতে আমি একটা অর্গানাইজেশনের সাথে কাজ করতাম, যেটা আমি বলছিলাম যে আমি
বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন ভলেন্টারিলি বেশ কিছু অর্গানাইজেশনের সাথে আমি কাজ করতাম। তো ওই রকমই ওয়াইপ্যাড ইয়ং প্রফেশনালস ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এরকম একটি অর্গানাইজেশন ছিল, যেটাতে কাজের ক্ষেত্রে বা কাজের মাধ্যমে আমি আসলে এই সুযোগটা পেয়ে থাকি যখন 2019 সালে চায়নাতে একটি প্রোগ্রাম হয় যেটা কিনা এশিয়ান আফ্রিকান ইয়ুথ ফেস্টিভ্যাল বলে ওটাকে। তো এই জায়গাটাতে প্রায় 69-এর মতো কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ সবাই আসলে জয়েন করেছিল এবং প্রায় 300-350-র বেশি পার্টিসিপেন্টস আসলে এই ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিল প্রায় 4 দিন ব্যাপী এই ফেস্টিভ্যালে। তো এটা আমি বলবো যে এটা আমার জন্য আসলে আমি খুবই ভাগ্যবান ছিলাম যে আমি এই সুযোগটা পেয়েছি, কারণ বাংলাদেশ থেকে আমি প্রথম নারী হিসেবে ওই প্রোগ্রামটাতে আসলে জয়েন করার সুযোগ পেয়েছিলাম। এবং যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, আমি তখন মাস্টার্স পরীক্ষা প্রায় শেষের দিকে, ওই সময়টাতে আসলে সম্পূর্ণরূপে আমার যে ফান্ডিং যেটাকে বলে বা যে স্কলারশিপটা বলে ওখানে যাওয়া আসা এবং পাশাপাশি ওখানে এতগুলো মানুষের সাথে নেটওয়ার্কিং করা সব কিছুই ব্যবস্থা আসলে চায়না থেকে আমাকে করে দেওয়া হয়েছিল। এবং এটা আসলে একটা খুবই অভূতপূর্ণ আসলে অভিজ্ঞতা ছিল আমি বলতে পারি। আমার চায়না ভ্রমণের অভিজ্ঞতা যদি বলতে চাই তাহলে আমি শুরুতেই যে ব্যাপারটাকে একটু ফোকাস করব, অবশ্যই এতগুলো মানুষের সাথে এতগুলো ইয়ুথদের সাথে দেখা করা, তাদের সাথে আমার কালচারটাকে এক্সচেঞ্জ করা, তাদের কালচারকে আমার বুঝে ওঠা বা তাদেরটা দেখা, এটা তো আসলে খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং ওই সময়টাতে মালয়েশিয়া থেকে শুরু করে ইরান, ইরাক, নেপাল, মায়ানমার এবং আরও যে কান্ট্রিগুলো ছিল আমার এশিয়ান কান্ট্রিগুলো, এরা সবাই আমরা একটা গ্রুপই তৈরি হয়ে গিয়েছিলাম যারা আমরা আসলে একসাথে চলাফেরা করতাম, একসাথে আমরা ঘুরতাম, কারণ 350 মানুষ একসাথে, সো ওখানেও একটা ছোট ছোট গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল। আমরা ওই সময়কার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটাকেও আমরা এখন শেয়ার করি এবং আমরা এখন কি করছি, ভবিষ্যতে কি করতে পারি তার দেশ থেকে, তার কান্ট্রি লেভেল থেকে, সেটা নিয়েও কিন্তু আমরা এখনও আলোচনা করি। তো আমি বলবো যে এই এক্সপিরিয়েন্সটা আসলে আমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এবং যদি শেয়ার করতে হয় যে আমি ওখানে কি কি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, এটা কোনোভাবেই আসলে এত কম সময় আমি বলে শেষ করতে পারবো না। আমি খুবই সামারি করে যদি বলতে হয় আমি বলতে পারি যে চাইনিজ সরকার আমাদেরকে নিয়ে গিয়েছিল বেশ কিছু ইন্ডাস্ট্রিতে এবং বেশ কিছু জায়গায় যেখানে, এটা অবভিয়াসলি বেইজিংয়েই, যেখানে আসলে ওয়েস্ট ওয়াটার কীভাবে ম্যানেজ করা হয় এবং পাশাপাশি ওয়াটার ম্যানেজমেন্ট কিভাবে করে চায়নাতে। কারণ আমরা জানি যে চায়নাতে কিন্তু সাউথ এরিয়াতে ওয়াটারের অনেক প্রাচুর্য আছে, কিন্তু নর্থ যে এরিয়াটা সেখানে কিন্তু অনেক বেশি প্রাচুর্য নেই। সো এই যে তারা কিভাবে এক সাইডের ওয়াটারটাকে আরেক সাইডে আসলে ফ্লো করাচ্ছে সেই ব্যাপারগুলো আমরা আসলে জানতে পেরেছি। এবং পাশাপাশি ইন্ডাস্ট্রিগুলোতে কিভাবে তারা ওয়াটার ম্যানেজমেন্ট করছে, তারা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান যেটাকে বলে, এটা কিন্তু আমরা বাংলাদেশেও আমরা জানি যে আমাদের প্রত্যেকটা জায়গাতে আছে এবং করার নিয়ম আছে, মেনটেন করার নিয়ম আছে। চায়নাতে যেটা করেছে, চায়নাতে তারা এটা খুবই সুন্দরভাবে তারা মেনটেন করে। সো প্রতিটা জায়গার তারা কিন্তু খুবই টেকনোলজিক্যালি ডেভেলপ, তারা ইন্ডাস্ট্রির দিক থেকে খুবই ডেভেলপড, কিন্তু পাশাপাশি কিভাবে পরিবেশটাকে তারা রক্ষা করছে, তারা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যানটাকে কিভাবে কার্যকারী ভূমিকায় নিয়ে যাচ্ছে, এগুলো আমরা খুবই কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি। এমনকি আমি একটু বলতে চাই এখানে যে ওইখানে আমি বেশ কিছু ছবি তুলে এনেছিলাম, কারণ আমার জন্য তো খুবই নতুন এক্সপিরিয়েন্স। ওই ছবিগুলো আমি এখনও ইউজ করি আমার ছাত্রছাত্রীদেরকে যখন আমি পড়াই, তখন যে দেখো যে চায়নাতে কিন্তু এইভাবে করে, এবং পাশাপাশি আমি বাংলাদেশেরটাও সেখানে দেখাই। আরেকটা ব্যাপার না বললেই নয়, আমরা যখন গিয়েছিলাম চায়নাতে তখন চায়নার ইন্ডিপেন্ডেন্স ডে যেটাকে বলে ওইটার 70 বছর চলছিল এবং আমাদেরকে একটা মিউজিয়ামে নিয়ে যাওয়া হয় যেটাতে আমরা উইদিন 1 আওয়ার মোটামুটি বলা যায় যে 70 বছরে চায়না কিভাবে ডেভেলপ করেছে প্রতিটা বছরে, সেটা আমাদেরকে খুবই সুন্দরভাবে ভিজুয়ালি দেখানো হয়। সো এই যে ইতিহাসটাকে রক্ষা করা এবং সেটাকে বাইরের মানুষদের কাছে, বাইরের কান্ট্রির ইয়ুথদেরকে সেটাকে সুন্দরভাবে ভিজুয়ালাইজ করে দেখানো, এইটা আমার কাছে খুবই সুন্দর একটা তাদের পদক্ষেপ বলে আমার মনে হয়েছে। চীনের উন্নয়ন নিয়ে আপনি বললেন, পরিবেশ নিয়ে বললেন, কৃষি বা প্রযুক্তি, অনেকগুলো বিষয়ের কথা বললেন, কিন্তু কোন জিনিসটি আপনাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে?
আমি বলবো যে যেহেতু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমি দেখেছি যে আমি যখন যেহেতু আমি উন্নয়ন কর্মী হিসেবে আমাকে বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে কাজ করতে হয়েছে, আমি আমি একটু এখানে মেনশন করতে চাই যে আমি যখন সাতক্ষীরায় কাজে গিয়েছিলাম একবার, সেখানে আমি দেখেছি যে আমাদের যে মহিলারা আছেন তাদের আমি একটা ইন্টারভিউ নিচ্ছিলাম, আমাদের একটা এফজিডির কাজের জন্য আমার ইন্টারভিউটা নিতে হয়েছিল। এবং একটা পর্যায়ে তারা আমাকে শেয়ার করলেন যে তারা যেহেতু সল্ট ওয়াটারে কোমর পানিতে কাজ করেন এবং তাদের স্ট্রিম কালচারের ক্ষেত্রে তাদেরকে আসলে মহিলাদেরকে এই কাজটা করতে হয়, তাদের দেখা গিয়েছে তাদের নানি দাদি এবং তাদেরও নানি দাদি, তারা যারা তাদের যে ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ডটা প্রত্যেকেরই তাদের জরায়ুর ক্যান্সার হয়েছিল। এবং এখন যারা কাজ করছেন তারা বলছিলেন যে যাতে আমাদের জরায়ু ক্যান্সার না হয় এজন্য আমরা প্রিকশন হিসেবে আমরা জরায়ুটাকে কেটে ফেলেছি। তো এই যে পানির জন্য তারা তাদের একটা বিশেষ অর্গান যেটা মেয়েদের জন্য আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা কেটে ফেলছে। তো আমার কাছে যেটা মনে হয় যে পানি সংকট বা সুপেয় পানির যে সংকটটা, এটা অবভিয়াসলি তো বাংলাদেশে আছে। এবং চায়নাতে দেখেছি আমি যে তারা তাদের এই সুপেয় পানির সংকটকে খুব সুন্দরভাবে তারা ডেভেলপ করেছে, কিভাবে ওভারকাম করা যায়। এবং এই যে আমি বলছিলাম যে সাউথ থেকে নর্থের যে ব্যাপারটা, পানির সংকটটাকে তারা যেভাবে ওভারকাম করেছে, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে এবং এখান থেকে শিক্ষণীয় ব্যাপার আছে। এবং পাশাপাশি এগ্রিকালচারাল সেক্টর যদি বলি, তারা কিন্তু মানে এগ্রিকালচারাল সেক্টরে খুবই ভালো। সেটা হয়তো আমি চোখে দেখিনি, কিন্তু আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন আমরা শুনছিলাম, তারা যখন প্রেজেন্টেশন দিচ্ছিলেন ওখানকার মানুষজনেরা, গভর্নমেন্টের লোকেরা, রিসার্চাররা, তারা কিন্তু আমাদের সাথে শেয়ার করছিলেন যে তারা কিভাবে এগ্রিকালচারালি কতটা ডেভেলপ করেছে। এবং আরেকটা ব্যাপার যেটা চায়নার যে ব্যাপারটা আমার কাছে আমি একটু তুলে ধরতে চাই, সেটা হচ্ছে তারা বিভিন্ন কান্ট্রির সাথে যে কোলাবোরেশনটাতে যেতে চায় এবং তাদের নিজেদের কাজগুলোকে অন্য কান্ট্রিদেরকে জানানো, তারা যে ওয়েলকামিং যে বিহেভিয়ারটা, এটা আসলে খুবই সুন্দর। মানে এটা আমি বলবো যে যারা ইয়তরা ওখানে পড়াশোনা করছিলেন ওই সময়টাতে, তারা বলছিলেন যে তোমরা এখানে পড়তে আসো, আমাদের এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ তারা হচ্ছে স্কলারশিপ দিয়ে থাকে। তো এইরকম আর কি, যে তারা যেভাবে কোলাবোরেটিভলি আগাতে চায়, তারা আসলে যেভাবে ওয়েলকাম করে সবাইকে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যে আচ্ছা, আপনি নারীর নিরাপত্তা নিয়ে বলছিলেন, চীন ভ্রমণ করে আপনাকে খুব বেশি মানে মুগ্ধ করেছে একটি বিষয়। চায়নায় যে নারী নিরাপত্তা, এটা ওই সময়টাতে খুবই স্বাভাবিক যে আমি স্টুডেন্ট ছিলাম এবং আমি রাতে বের হতে ভয় পাবো এরকম। কিন্তু আমি দেখলাম যে রাত 12টার পরেও আমি বের হয়ে যখন আমি হাঁটছিলাম রাস্তা দিয়ে, এবং একটা পর্যায়ে আমি হাঁটতে হাঁটতে প্রায় ম্যাকডোনাল্ডসের কাছে একটা রেস্টুরেন্টে চলে গেলাম যে ঠিক আছে একটু দেখি খেয়ে আসি। এবং ওইখানে আমার প্রায় 1 ঘন্টা সময় চলে গেল, কিন্তু আমি পুরোটা রাস্তা গেলাম, তারপর আবার আমি হোটেলে ব্যাক করলাম একা একা। পুরোটার সময় আমি দেখলাম যে আমার সাথে কোনো অপ্রীতিকর ঘটনা বা আমি যে ভয় পাবো এরকম কোনো কিছুই আমার সাথে ঘটে নাই। এবং পরবর্তীতে আমি একজনের সাথে শেয়ার করে জানতে পারলাম যে ওরা আসলে প্রতিটা রাস্তার কিছু দূর পরপরই আসলে মোস্ট প্রবলি ভিডিও রেকর্ড করা থাকে, যেটা আসলে যেখানে মনিটরিং লেভেলে পুলিশরা কাজ করে সেখান থেকে তারা ঠিকই আমাকে দেখছিল। সো এই যে নারী নিরাপত্তা, যে আমি রাতের বেলা বের হয়ে খেতে যাচ্ছি, আবার আমি হেঁটে হেঁটে ব্যাক করছি, আসলে আমার খুব ইচ্ছে হয় যে বাংলাদেশেও আমি এরকম সময় পার করব যে আমি রাতে বের হয়ে যাব এবং আমি আমার নিরাপত্তা নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। সো আমি মনে করি যে এটাও একটা চায়নার খুবই বিশেষ একটা গুণ বলতে পারি, যে তারা নারীদের এই নিরাপত্তা, এটা শুধু নারী না, অবশ্যই মানুষের নিরাপত্তা তারা করেছে, ইনশিওর করেছে। সো আমি মনে করি বাংলাদেশের জন্য এটা খুবই শিক্ষণীয় একটা বিষয় যে আমরা মানুষের নিরাপত্তা এবং পাশাপাশি নারীর নিরাপত্তাটাকে আরেকটু বেশি গুরুত্ব দিব। শুধু রাতের বেলায় নয়, দিনের বেলাও আমরা অনেক ভালনারেবল, বিশেষ অনেক জায়গাতে কাজ করতে, অনেক জায়গাতে ট্রাভেল করতে। সো আমার কাজের ক্ষেত্রে দেখেছি যে আমাদের একটা পলিসি আছে। পলিসিটা হচ্ছে এরকম যে আমরা নাইটে ট্রাভেল করতে পারি না, বা ডার্ক যে পলিসিটা, যে আমরা সন্ধ্যার পরে ট্রাভেল করতে পারি না। সো আমি আশা করি যে একদিন আমাদের এই পলিসিটাকে আমরা ডিঙিয়ে উঠবো, যে একদিন আমরা নারীরাও আসলে সন্ধ্যায় ট্রাভেল করতে পারবো। তো এই ব্যাপারটা আসলে আমাকে আসলেও মুগ্ধ করেছে চায়নার নারী নিরাপত্তার যে বিষয়টি।
আপনার কাছে কি মনে হয় এই যে বর্তমানের জেনজি বা আরও অন্যান্য প্রজন্ম নিয়ে আমরা কথা বলি বা কাজ করছি, তো আপনার কাছে আসলে মানে তাদের জন্য আপনার বার্তাটা কি? তরুণদের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই যে এখন যারা ফ্রেশার্স আর কি, যারা পড়াশোনা করে করে শেষ হয়ে যাচ্ছে বা শেষের দিকে আছে, তাদের কিন্তু দেখা যায় যে অনেক কিছু ভয়েস রেইজের ক্ষেত্রে তাদের কোনো বাধ্যবাধকতা থাকে না, বা তারা কিন্তু দেখা যায় যে তাদের যে পিছু টানটা, যে হয়তো আমি এই জায়গাতে কাজ করছি, আমি হয়তো এই ইস্যুটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, বা ইস্যুটা হয়তো আমি একটু বুঝে শুনে আমাকে কথা বলতে হবে। কিন্তু তরুণদের ক্ষেত্রে যারা কেবল তাদের পড়াশোনা শেষ করেছে, তারা কিন্তু তাদের কিন্তু এই বাধ্যবাধকতা তাতে থাকে না। তো আমি মনে করি যে তাদের এই ভয়েস রেইজের ক্ষেত্রে তাদের কাজ করার জায়গা আছে। তাদের অবশ্যই স্পেসিফিক্যালি কিছু কাজের জায়গা আছে, যেমন তারা সব সময় একটা সেক্টরে না থেকে তাদেরকে সেক্টর ওয়াইজ কাজ করা, যে আমি 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 আমার গ্রুপটাকে নিয়ে স্বাস্থ্য খাতে কাজ করতে চাই, আমি এনার্জিতে কাজ করতে চাই, আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে চাই। সো এরকম বিভিন্ন সেক্টর ওয়াইজ যদি তারা নিজেদেরকে গ্রো করতে পারে, তারা নিজেদের ডেভেলপমেন্ট করতে পারে, তারা যেটা আমি বলছিলাম যে চায়না এবং আরও অন্যান্য কান্ট্রির যে টেকনোলজিক্যাল যে চেঞ্জগুলো আছে, বা তারা কিভাবে টেকনোলজি ইউজ করছে, তারা কিভাবে এআইকে ইউজ করছে, তারা কিভাবে ডিজিটাল টুলসগুলোকে ইউজ করছে, সো এগুলো যদি আমরা করছি না তা নয়, কিন্তু আমরা যদি আরও বেশি করে এটাকে আমাদের কাজে লাগাতে পারি, আমার কাছে মনে হয় যে আমাদের অগ্রসর হওয়া বা আরও বেটার ডেভেলপমেন্টের জায়গা আছে। যারা ফ্রেশার্স আছে, যারা আসলে প্রফেশনাল লাইফে তাদের কাজ শুরু করতে যাচ্ছে, তাদের জন্য বা আমি যাদেরকে পড়াচ্ছি, আমার স্টুডেন্ট যারা বা পড়িয়েছি, সবার জন্যই আসলে আমার বার্তা একটাই থাকবে, যে ধৈর্যশীল হওয়া। কারণ আমি দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইদানিং যেটা করি, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমরা দেখা যায় যে খুব তাড়াতাড়ি ফল চাই, আমরা দেখা যায় যে আমরা অনেক কম্পিটিটিভ হয়ে যাই, আমরা নিজেরাই নিজেদের সাথে কম্পিটিশন তৈরি করে ফেলি, যেখানে কিন্তু আমাদের একসাথে কাজ করার সুযোগ আছে, তাই না? যে আমি যেই সেক্টরটাতে গ্রো করতে চাই, আমি যদি বলি এনভায়রনমেন্টাল সেক্টর, বা আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে চাই, সেখানে কি হবে? সেখানে আমি আরও 10টা মানুষকে, আরও 10টা ইউথকে খুঁজে বের করে তাদের সাথে কোলাবোরেটিভলি আমি আরও সুন্দর সুন্দর কাজ আগাতে পারি। কিন্তু আমি কিছু ক্ষেত্রে দেখেছি যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের কম্পিটিশন তৈরি হয়ে যায়। কম্পিটিশন যত বেশি বাড়বে, তত কিন্তু আমরা নিজেরা, কথায় আছে না যে 5 আঙ্গুল যখন একসাথে কাজ করে তখন একটা মুঠি তৈরি হয়, ওই রকম করে আমি মনে করি যে আমাদের ইউথদেরকে একসাথে কাজ করতে হবে, এবং পাশাপাশি আমরা যেই টপিকটা নিয়ে কাজ করছি বা যেখানে আমরা উন্নয়নটা ঘটাতে চাই, সেটা নিয়ে আমাদের একটু নলেজ গেইন করতে হবে। কারণ আমরা যদি নলেজ ছাড়া কোথাও কথা বলতে যাই, বা আমরা জানি যে আমাদের ইউথরা কিন্তু এখন বিভিন্ন দেশে যে কথা বলছে, তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, তারা বিদেশে যাচ্ছে, তারা প্রতি বছর কপে যাচ্ছে। সো এই জায়গাগুলোতে যেখানে আসলে নিজেদের কান্ট্রিকে আমাদের বাইরের দেশে রিপ্রেজেন্ট করার জায়গা আছে, সেখানে আমরা আরেকটু নলেজেবল হয়ে রিপ্রেজেন্ট করব, যে আমরা আসলে এই সেক্টরটাতে প্রচণ্ড নলেজেবল, আমরা এই কাজগুলো করতে চাই এবং আমাদের এই সহযোগিতাতে দরকার। আচ্ছা, আগামী 10 থেকে 20 বছরে আসলে কেমন বাংলাদেশ আপনি দেখতে চান? বাংলাদেশকে কেমন দেখতে চাই 10 বছর পরে বা 20 বছর পরে, এটার উত্তর দেওয়ার চেয়ে আমি মনে করি যে বাংলাদেশকে আমি খুবই রিসেন্টলি বা খুব তাড়াতাড়ি আমি কেমন দেখতে চাই, এটা আসলে বলতে চাই। যে কারণ এই অবস্থাটায় আমরা তো এখন চলাফেরা করছি, আমরা বেঁচে আছি এখনও, এরকম অবস্থাটাতে আমার মনে হয় যে এখনই বাংলাদেশের আসলে অনেক কিছু করার আছে, বাংলাদেশের অনেক চেঞ্জের জায়গা আছে। যেমন শুরুতেই যদি বলি যে সুবিচার, যে কোনো কিছুর আইন প্রয়োগ, আমরা যেখানে আসলে আইন প্রয়োগ করতে হবে সেখানে আইন প্রয়োগ করি না, বা আইন প্রয়োগ করলেও সেটা আমরা মেনে চলি না, আমরা মানুষরাই মেনে চলি না। সো আমি মনে করি যে সরকারি পদক্ষেপটাকে আরেকটু জোরালো করতে হবে, যাতে করে আমরা মানুষরা এই আইনগুলোকে মেনে চলি এবং আমরা যাতে সুবিচার পাই, আমরা যে কোনো অন্যায়ের যাতে সুবিচার পাই, এইটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য খুব জরুরি। আমি মনে করি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আরেকটু যদি উন্নত করা যায়, এটাকে আসলে উন্নত বলবো কিভাবে জানি না, কিন্তু যে সাবজেক্ট আমরা পড়াশোনা করছি বা করাচ্ছি, যারা পড়ছে তারা যাতে ওই সাবজেক্টগুলোতেই তাদের ক্যাপাবিলিটিস যাতে গড়ে ওঠে, তারা ওই সাবজেক্ট নিয়েই যাতে পরবর্তীতে কাজ করতে পারে এবং তাদের যাতে কাজের ক্ষেত্রটা আমরা তৈরি করে দিতে পারি।
কারণ তারা গ্র্যাজুয়েট হচ্ছে, বছরে এত এত স্টুডেন্ট গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু তাদের কিন্তু কাজের ক্ষেত্রটা নাই। মনে হয় যে আরেকটু ঢেলে সাজানো বা আমাদেরকে আরেকটু পরিকল্পনার জায়গা আছে। এবং পাশাপাশি আমি যেটা চাই সেটা হচ্ছে সুস্থ বায়ু চাই, যে আমি যখন ঢাকা শহরে বের হচ্ছি তখন যাতে আমি ব্রিথ করতে পারি, আমি যাতে এমন এয়ার ইনহেল না করি যেটা আসলে বিশুদ্ধ না, যেটা আসলে বিষাক্ত। তো আমি মনে করি যে আমার জন্য এবং আমার প্রজন্মের জন্য, পরের প্রজন্মের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সুস্থ বায়ু এবং সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারি। এটা এই মুহূর্তে আসলে কামনা করছি। রুবাইয়া নাসরিন সেজুতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ তারুণ্যের অগ্রযাত্রা অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, তারুণ্যের অগ্রযাত্রা অনুষ্ঠান আজ এ পর্যন্তই। পরবর্তী আয়োজন নিয়ে আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।